আসসালামু আলাইকুম। শুরু করছি ইলমা বেহরোজের উপন্যাস শৈলচূড়ায় চাঁদের হাসি, চতুর্থ অধ্যায়, সুরের সমাপ্তি। পর্ব ৩৬। সেন্ট মার্টিনের সেনা ক্যাম্পের পর্যবেক্ষণ টাওয়ারে দাঁড়িয়ে রায়ান তীক্ষ্ণ দৃষ্টিতে বঙ্গোপসাগরের নীলাভ জলরাশি নিরীক্ষণ করছে। সন্ধ্যার আলো আধারিতে সমুদ্রের বুকে ছড়িয়ে পড়েছে সূর্যাস্তের রক্তিম আভা। গত কয়েকদিন ধরে মিয়ানমারের কয়েকটি জাহাজের সন্দেহজনক তৎপরতা তাকে ভাবিয়ে তুলেছে। জাহিদ দ্রুত পদক্ষেপে এগিয়ে এলো, হাতে একটি মোটা ফাইল। সে সম্মানসূচক ভঙ্গিতে মাথা নত করে বলল, স্যার, পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ ঘন্টায় মিয়ানমারের ৫টি যুদ্ধজাহাজ আমাদের টেরিটোরিয়াল ওয়াটারের মাত্র ১০ নটিক্যাল মাইলের মধ্যে অনুপ্রবেশ করেছে। নৌবাহিনীর রিপিটেড ওয়ার্নিং সিগন্যাল তারা বারবার উপেক্ষা করেছে। রায়ানের চোখে মুখে শঙ্কার ছায়া। সে ধীরস্বরে বলল, এটা গুরুতর ব্যাপার জাহিদ, আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। এমন সময় রায়ানের স্পেশাল লাইনে ফোন বেজে উঠল। স্ক্রিনে দেখা গেল নৌবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা অ্যাডমিরাল ওমরের নাম। রায়ান তৎক্ষণাৎ ফোন ধরল। ইয়েস স্যার, রায়ান পেশাদার কণ্ঠে সাড়া দিল। অ্যাডমিরাল ওমরের নির্দেশনামূলক কণ্ঠস্বর ভেসে এলো। কমান্ডার রায়ান, সিচুয়েশন আপডেট। নেভাল কমান্ড পোস্ট থেকে বলছি। আমাদের ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী মিয়ানমার নৌবাহিনীর আরও কয়েকটি জাহাজ সেন্ট মার্টিনের দিকে অগ্রসর হচ্ছে। আপনারা সর্বোচ্চ সতর্কতায় থাকুন। আমরা প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিচ্ছি। আপনাদের সহায়তায় প্রয়োজন হতে পারে। আপনি সেন্ট মার্টিনের সব ইউনিটকে হাই অ্যালার্টে রাখুন। জি স্যার, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। রায়ান দৃঢ়তার সঙ্গে জবাব দিল। কল শেষ করে রায়ান জাহিদের দিকে ফিরল। জাহিদ, পরিস্থিতি আরও জটিল হয়েছে। সব ইউনিটকে হাই অ্যালার্টে রাখার নির্দেশ দাও। জাহিদ মাথা নেড়ে সম্মতি জানালো। জি স্যার। জাহিদ চলে যাওয়ার পর রায়ান আবার সমুদ্রের দিকে তাকালো। সন্ধ্যার আবছা আলোয় সমুদ্রের ঢেউগুলো তার অতীতের স্মৃতিকে ভাসিয়ে আনছে। হঠাৎ করে নিকিতার মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। সেই মুখ যা একসময় তার কৈশোরের স্বপ্নগুলোকে আরও রঙিন করে তুলেছিল। অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফলের দিন তার মতো সবাই অবাক হয়েছিল নিকিতার ফলাফল দেখে। নিকিতা তৃতীয় হয়েছিল, অথচ সে সেদিন স্কুলে আসেনি। শুধু সেদিন নয়, তারপর আর কোনো দিনই আসেনি। রায়ানের চোখ ছলছল করছে। মনে পড়ছে সেই দিনটির কথা, যখন অধৈর্য হয়ে নিকিতার বাড়িতে গিয়েছিল। সেখানে গিয়ে শুনল বাড়িতে নতুন ভাড়াটিয়া। আগের ভাড়াটিয়ারা কোথায় গেছে কেউ জানে না। রায়ান আজও অনুভব করতে পারে সেদিনের সে অসহ্য যন্ত্রণা। সে দেখতে পায় নিজেকে, লম্বা একটা ছেলে, কাঁধে স্কুল ব্যাগ ঝুলিয়ে, চোখে জল নিয়ে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে বাড়ির দিকে। তার জীবনে নিকিতার অধ্যায়টি সবচেয়ে রহস্যময় আর জটিল। নিকিতার প্রতি অব্যক্ত ভালোবাসা তার হৃদয়ে আগুন জ্বালিয়েছিল, আর শর্মির বারবার মিথ্যাচার সেই আগুনে ঘি ঢেলে দিয়েছিল। যে নিকিতা তার জীবনে কিছুই নয়, শুধুই একটা ক্ষণিকের মোহ। যত চেষ্টা করত ততই মনে হতো যে সে নিজেকে মিথ্যে বলছে। আর শর্মি, সে নিজের ইচ্ছেতেই দূরে সরে যাচ্ছিল, যেমন করে নদী সরে যায় তার পুরনো স্থান থেকে। দিন যায়, মাস যায়। এক সময় দেখা গেল সপ্তাহে মাত্র ১-২ বার কথা হচ্ছে তাদের মধ্যে। স্কুলের বারান্দায় যেখানে এক সময় তাদের হাসি ঠাট্টায় মুখর থাকত, সেখানে তখন শুধুই নীরবতা, যেন দুজনেই অপরিচিত। মিথ্যাচার ধরা পড়ার ৩ মাস কেটে যেতেই হঠাৎ একদিন বাজ পড়ার মতো করে শর্মি বলে দিল, আমাদের সম্পর্ক আর চলবে না। সেই মুহূর্তে রায়ানের মনে হয়েছিল তার পায়ের নিচের মাটি সরে গেছে। কিন্তু এখন যখন সে সেই দিনের কথা ভাবে, তখন তার ঠোঁটে হাসি ফুটে ওঠে। কারণ পরে সে জেনে গিয়েছিল শর্মির আরেকটা সম্পর্কের কথা, যা নাকি ৩ বছর আগে থেকেই চলছিল। এমন একজনের সঙ্গে সেই সম্পর্ক যাকে শর্মি সত্যিই ভালোবাসত। আর সে
সে শর্মির কাছে ছিল শুধু স্কুলে জনপ্রিয়তা পাওয়ার একটা উপায় মাত্র। জীবনের এই অধ্যায়ে দাঁড়িয়ে রায়ান উপলব্ধি করে তাদের নিয়তি এক ছিল না। সে একটা সম্পর্কে থেকেও অন্য কাউকে ভালোবেসে ফেলেছিল। অন্যদিকে শর্মির আগে থেকেই আরেকটি সম্পর্কে আবদ্ধ ছিল। জীবনের বিশাল চিত্রপটে প্রত্যেকের জন্য আঁকা থাকে আলাদা আলাদা ছবি। কখনো সেই ছবিগুলো মিলে যায়, আবার কখনো অমিল হয়ে যায়। রায়ান আর শর্মির ছবি দুটোও তাই হয়ে গেল, দুটো আলাদা পথের যাত্রী। তারপর 2 বছর ধরে রায়ান নিকিতাকে খুঁজেছে প্রতিটি পথে, প্রতিটি গলিতে। নিকিতার কোনো টিকিটই পাওয়া যায়নি। এইচএসসির পর বাবার অপূর্ণ স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সে মিলিটারি একাডেমিতে যোগ দিল। বাবার চোখে অপূর্ণ আকাঙ্ক্ষা, যা অ্যাজমার কারণে পূরণ হয়নি। সেই স্বপ্নকে নিজের করে নিয়ে রায়ান এগিয়ে চলল নতুন পথে। দেশের সেবায় নিজেকে উৎসর্গ করতে করতে ধীরে ধীরে নিকিতার অভাববোধ ম্লান হয়ে এলো। সময়ের প্রলেপে সেই তীব্র অনুভূতি ফিকে হয়ে গেল। রায়ান নিজেকে বলল, মুভ অন, জীবন এগিয়ে যাও, আমাকেও যেতে হবে। বয়স যখন 30 ছুঁই ছুঁই তখন বাবা বিয়ের প্রস্তাব নিয়ে এলেন। রায়ানের হৃদয়ে তখন শুধুই দেশপ্রেম। প্রেম বা ভালোবাসা তার কাছে দূরের গ্রহের মতো অপরিচিত। নিকিতার ডায়েরিগুলো তখনও কাছে ছিল, তবে নিকিতাকে যে আবার দেখতে পাবে সেই আশা ছিল না। বাবার আগ্রহে 3টি পাত্রীর সঙ্গে দেখা করে সে। তারা ছিল অপরূপ সুন্দরী, ছবির মতো নিখুঁত, তবুও কেন যেন কাউকেই মনে ধরেনি। নিজের এই অবুঝ মনকে নিয়ে রায়ান হতাশ হয়ে পড়েছিল। কেন যে কাউকে পছন্দ করতে পারছে না তা কিছুতেই বুঝতে পারছিল না। হঠাৎ একদিন বজ্রপাতের মতো খবর এলো, জাফলংয়ের একটি রিসোর্ট থেকে একজন পর্যটক নিখোঁজ, নাম নিকিতা সাইফ। সেই মুহূর্তে বুকের ভেতর কিছু একটা উথলে ওঠে, যেন বহু বছর ধরে ঘুমিয়ে থাকা কোনো আগ্নেয়গিরি হঠাৎ জেগে উঠল। তার প্রতিক্রিয়া দেখে সহকর্মী বিস্মিত হয়ে গেল। অন্য দায়িত্ব থাকা সত্ত্বেও রায়ান নিকিতাকে উদ্ধার করার মিশনে ঝাঁপিয়ে পড়ল। যখন তাকে ক্যাম্পে নিয়ে আসা হলো তখন রায়ান বুঝতে পারল তার হৃদয়ে এখনও নিকিতাই বিরাজমান। বাবার দেখানো পাত্রীদের মধ্যে তার অবচেতন মন নিকিতাকেই খুঁজছিল, তার ভালোবাসাকে খুঁজছিল। কৈশোরের সেই উত্তাল ভালোবাসা আবার ফিরে এলো, এবার আরও তীব্র, আরও গভীর হয়ে। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস, নিকিতা তাকে ভালোবাসে না। রায়ান একটা দীর্ঘশ্বাস ফেলল। জীবন একটা বিশাল বৃত্ত, বহু বছর পর সে আবার সেই বৃত্তের শুরুতে ফিরে এসেছে। এবার সে জানে ভালোবাসা শুধু পাওয়া নয়, দেওয়াও। তাই সে ঠিক করেছে নিকিতাকে ভালোবাসবে, তার কাছ থেকে কিছু প্রত্যাশা না করেই। রায়ান ধীরে ধীরে হাত বাড়িয়ে পকেট থেকে স্মার্টফোনটি বের করলো। একটু ইতস্তত করে স্ক্রিনে আঙুল ছোঁয়াতেই জেগে উঠল ডিভাইসটি। স্ক্রিনের আলো তার মুখে এসে পড়তেই চোখে পড়ল ওয়ালপেপারের ছবিটা। সেই মুহূর্তে থমকে গেল সময়, চোখের সামনে ভেসে উঠল বান্দরবন যাওয়ার সে অবিস্মরণীয় সফরের স্মৃতি। ঘুমে ঢুলে পড়েছে নিকিতার মাথা, আর সেই মাথা এসে ঠেকেছে তার কাঁধে। নিকিতার মুখে গভীর ঘুমের শান্ত ছাপ, তার নরম চুলের স্পর্শ রায়ানের গালে লাগছিল। স্মৃতির রোমন্থন করতে করতে রায়ানের ঠোঁটের কোণে এঁকে যায় হাসির রেখা, চোখের কোণে জমা হয় এক ফোঁটা আবেগের জল। সে আঙুল বুলিয়ে আদর করল স্ক্রিনের ওপর, যেন নিকিতার মুখে হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ করেই বাস্তবে ফিরে এলো রায়ান। চারপাশে তাকিয়ে দেখল কেউ তার এই আবেগময় মুহূর্তটি দেখে ফেলেনি তো। নিজের দুর্বলতা একটু লজ্জা পেল সে, তারপর আবার ফিরে গেল তার কর্তব্যে।